একাদশ শ্রেণীর তোমাদের নতুন একটি কবিতা, যেটা আন্তর্জাতিক কবিতা, সেটা হচ্ছে চারণ কবি ভারভরা রায়ের লেখা। সেটা সম্পর্কে তোমাদের আজ মনোজ্ঞ বা পায়ে লাইন ধরে ধরে আলোচনা করব। কেমন লাগছে জানাও। এই কবিতাটি সম্পর্কে দেখো, প্রথম বলি এটির অনুবাদক আগে কবি সম্পর্কে জানাই যে কবিতাটি লিখেছেন 1940 সালের অবিভক্ত অন্ধ্রপ্রদেশের এক বহুমুখী প্রতিভার অধিকারী ভারভরা রাও, যেটা বর্তমান তেলেঙ্গানায় অবস্থিত। তিনি তেলেগু ভাষায় এই কবিতাটি রচনা করেছিলেন। বাংলা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ, যাকে আমরা চিত্তপ্রিয় ঘোষ বলে জানি। তিনি এই কবিতাটির বাংলা অনুবাদ করেন। এর আগে জানব চারণ কবি কি। যারা স্বাধীনতার প্রাক্কালে স্বাধীনতা লাভের জন্য রাস্তায় গান গেয়ে ছোট ছোট চরণে কবিতা রচনা করে, পথে নেমে কবিতা রচনা করে এবং যাত্রার মাধ্যমেও অনেকে করেন, এই সমস্ত কবিদের বলা হয় চারণ কবি। ঠিক আছে, যে চারণ শব্দের অর্থ হচ্ছে স্তুতি অর্থাৎ প্রশংসা করা। তোমরা এটা পরীক্ষায় পড়তে পারে যে চারণ শব্দের অর্থ কি। স্তুতি অর্থাৎ প্রশংসা সূচক, প্রশংসা করা, তাকে বলা হয় চারণ। এই চারণ কবির সম্পর্কে প্রথম একটা লাইন তোমাদের বলে দিই, বিষয়টা তোমরা বুঝতে পারবে। সেটা দেখো, একটা সুন্দর কবিতা। আমি একটি ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও দেখতে পাবে না, চোখে দেখা যায় না, তবু যেন মুখে আমার জ্বলন্ত উচ্ছ্বাস। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি। এই যে ছোট্ট দেশলাই কাঠি, তার ওই বারুদের আগুনে একটা বিশ্বকে তারা পুড়িয়ে ছারখার করে দিতে পারে। তেমনি একটা বিপ্লবী প্রতিভা, একটা পেন বা কলম গোটা বিশ্বকে তছনছ করে ছারখার করে দিয়ে প্রতিবাদের ভাষা তুলতে পারে। সেই কলম হচ্ছে আমাদের কবি সম্প্রদায়। এই কবি সম্প্রদায় সম্পর্কে কবি, তেলেগু কবি, এই কবিতাটি রচনা করেছেন। এই কবিতাটি দেখো, আমি এবার লাইন বাই লাইন পড়ে দিচ্ছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে শোনো। দেখো, নিয়ম কানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়, চুয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ। এত জোর পর্যন্ত দেখো। নিয়ম কানুন যখন সব লোপাট, রাষ্ট্র নামক একটি যন্ত্র, যেটি শ্রেণী সংগ্রামের ফলে তৈরি হয়েছে, এই রাষ্ট্র নামক যন্ত্রের তোমার যখন পরিচালনা করার জন্য একটা পবিত্র ধর্মগ্রন্থ আছে, সেটার নাম হচ্ছে সংবিধান। এই সংবিধান আর কিছু নিয়ম কানুনের বেড়াজালে আমাদের সমস্ত সমাজ, সংসার, রাষ্ট্র ব্যবস্থা চলতে থাকে। যখন রাষ্ট্রযন্ত্র তার সমস্ত নিয়ম কানুনকে লোপাট করে, কোনো নিয়ম যখন মেনে চলা হয় না, কালো মেঘের মতো কথাটি বলছে যখন, অর্থাৎ সময় যখন বিপদ সংকটের মধ্য দিয়ে মানুষের জীবনযাত্রা অতিবাহিত হচ্ছে, বিপদ সংকটের মধ্যে কোনো নিয়ম কানুন নেই, তখন রাষ্ট্রদ্রোহের অপরাধে কাউকে খুঁজে না পায়, সময়ের বিশৃঙ্খল সংকটময় পরিস্থিতিতে একজন এই দেশলাই কাঠির মতো হাজির হন। তারা হচ্ছে আর কেউ নয়, কবি সম্প্রদায়। রাষ্ট্রদ্রোহের অপরাধে এই কবি, তেলেগু কবি ভারভরা রাওকে কমপক্ষে 15 থেকে 19 বার জেলে যেতে হয়। কিন্তু তার বিরুদ্ধে, তাকে জেলে বন্দি করলেও তার কবি প্রতিভাকে প্রতিরোধ করতে পারা যায় না। সেই তার জীবন দর্শনটা প্রতিফলিত হয়েছে এই চারণ কবি কবিতায়। তাই বলছে, যখন নিয়ম কানুন লোপাট, তখন কবির প্রতিবাদী সুর যখন প্রতিবাদ করে, তখন তাদের গলায়
ফাঁস লাগাচ্ছে গলায়, এই লাইনটাই দেখো। অর্থাৎ তাদের প্রতিবাদী কণ্ঠস্বরকে রোধ করার চেষ্টা করছেন রাষ্ট্র ব্যবস্থা নিজেদের স্বার্থ রক্ষার জন্য। চুয়ে পড়ছে না কোনো রক্ত, অথচ তাদের কোনো প্রতিবাদের ভাষা, তাদের এই কবি সম্প্রদায়ের ভাষা সম্পর্কে তাদের কোনো আঘাত এবং চোখের জলের হিসেব কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। নিয়মকানুন সমস্ত কিছু আজ যেন প্রতিবাদহীন, কিন্তু কবিদের প্রতিবাদ করার কণ্ঠস্বর রোধ করতে না পারার দরুন তারা চেষ্টা করেছে, অদম্য চেষ্টা রাষ্ট্র ব্যবস্থায়, সেই রাষ্ট্রনেতারা যে তাদের গলায়, কবির গলায় ফাঁস লাগাচ্ছেন। দেখো, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, অর্থাৎ কিন্তু তবু ধীরে ধীরে বৃষ্টিতেও হয়ে উঠেছে প্রলয় ঝড়। অর্থাৎ ছোট ছোট জিনিস ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ। দেখো, বিদ্যুৎও যেন আজ বজ্রের মতো প্রতিবাদী ভাষা ফুটে উঠছে, তাই সেটাকে বাজ বলে কবি তুলনা করছেন। বিদ্যুৎ চমকাতেও যেন বজ্রের মতো কবিদের লেখনী গর্জে উঠেছে। এবং কি ঝিরঝিরি যে বৃষ্টি পড়ছে সেটাও প্রলয় ঝড়ে পরিণত হচ্ছে। অর্থাৎ ছোটোখাটো ঘটনা যখন নিয়ম শৃঙ্খলা থাকে না, যখন রাষ্ট্র ব্যবস্থা বেআইনভাবে বিশৃঙ্খলভাবে চলতে থাকে, যখন না থাকে মানুষের কোনো শাসন ব্যবস্থার বৈষম্যহীন আচরণ, তখন সেই ছোট ছোট জিনিসগুলি আজ বৃহৎ আকার ধারণ করে। ছোট ছোট দাঙ্গাগুলি বৃহৎ আকার দাঙ্গা ধারণ করে, যাতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তার জন্য বলছে যে দেখো, ঝিরিঝিরি বৃষ্টিগুলিও আজ প্রলয় ঝড়ে পরিণত হচ্ছে। অর্থাৎ ছোট ছোট ঘটনাগুলি, ছোট ছোট দাঙ্গাগুলি, সেগুলি এক বৃহৎ আকার ধারণ করবে। মায়ের বেদনা অস্ত্র বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার সুর। যখন চারিদিকে এই মায়ের বেদনাস্ত্র, যখন গোটা দেশমাতার যখন পরাধীনতার দেশমাতা, যখন তোমার চারিদিকে বিশৃঙ্খল অবস্থিতে দেশমাতার যখন অসহায় পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে কবি সম্প্রদায় প্রতিবাদ করতে গেলে তাদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে। জেলে পুরে দিলেও সেই জেলের ভিতর থেকেও তাদের কবি প্রতিভা গর্জে উঠছে, এবং সেই গর্জন থেকে তাদের কবি সেই কোনো যেন ওই জেলের গড়ার থেকে যেন কোনো লিপিকার সুর, অর্থাৎ কোনো লেখকের কণ্ঠস্বর সেই কবিতার মাধ্যমে প্রকাশিত হচ্ছে, যাকে কবি লিপিকার সুর বলছেন। অর্থাৎ লেখকের প্রতিবাদী ভাষা জেলের গড়ার থেকেও বেরিয়ে আসছে। কোনো রাষ্ট্রনেতা, কোনো সমাজ ব্যবস্থার স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য যে সমস্ত মানুষ, ব্যক্তিবর্গ তাদের কবি প্রতিভাকে মানে ফাঁস দিয়ে পদলেহন করতে চাইছেন, তাদের পদপিষ্ট করে তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছেন, তবু তাদের পেনের গর্জন থামে না। তাদের প্রতিবাদী ভাষা যেন জেলের গড়ার থেকেও বেরিয়ে আসছে। এই হলো প্রথম স্ট্যান্ডার। তারপর দ্বিতীয় স্ট্যান্ডার দেখো, যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর। যখন কাঁপন লাগে, কাঁপন মানে কি, জিভটা যখন কাঁপছে, অর্থাৎ কি লেখকের জিভে সবসময় প্রতিবাদী ভাষা, লেখকের ভাষা হবে প্রতিবাদী ভাষা। মেরুদণ্ডহীন ব্যক্তি কখনোই লেখক হতে পারে না। এক লেখক সর্বদাই সে হবে প্রতিবাদী, তার জিভে সর্বদাই যেন কাঁপন অর্থাৎ প্রতিবাদের ভাষা থাকবে তার ওই লেখার মাধ্যমে। তার জন্য জীবনানন্দ দাশ বলছেন যে সবাই কবি নয়, কেউ কেউ কবি। ঠিক আছে, এই যে এখানে কি যে লেখক সম্প্রদায় যেন কারো কাছেই তার জন্য কাঁপন লাগছে, অর্থাৎ তার প্রতিবাদী ভাষা গর্জে উঠছে। জিভের প্রতি কাঁপনের কথাটির অর্থের মাধ্যমে লেখকের প্রতিবাদী ভাষা গর্জে উঠছে তার লেখনীর মাধ্যমে। বাতাসকে মুক্ত করে দেয় সুর। কোনো বাতাসকে কখনো প্রতিরোধ করা যায়, তেমনি তার ওই বাতাসকে যেমন কেউ প্রতিরোধ করতে পারে না, তেমনি কবির প্রতিবাদী লেখনী ভাষাকে কোনো রাষ্ট্রনেতা কারো ক্ষমতা নেই জেলেই ভরুক আর তার উপরে অমানসিক অত্যাচারই করুক। কেউ বাতাসকে যেমন রোধ করতে পারে না, তেমনি বাতাসের দুর্বার গতির মতো লেখকের লেখনী প্রতিভাকে কেউ রোধ করতে পারে না। এটাকেই বলছে বাতাসকে মুক্ত করে দেয় সুর। ঠিক আছে, তারপর দেখো, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র। গান তোমাদের মাধ্যমিকে পড়ে এসছো তোমরা নিশ্চয়, যে
তোমায় নিয়ে বেরাবে গান, নদীর বাঁকে বাঁকে, অস্ত্রের বিরুদ্ধে গানে, যেখানে সেরকম ঠিকই গানকে কবি অস্ত্র করেছেন। গান যখন অস্ত্র হয় তখন তিনি একটা গান লিখে দিয়েছেন, সেই গানটা জনসমাজে প্রচারিত হয়ে চলে গেছে, কবি স্থান হয়ে উঠেছে জনসমাজের মাঝে। তা গান হয়ে উঠেছে, গানকে কবি অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন যাতে প্রত্যেকের মন পরিবর্তন করতে পারে। লেখক সম্প্রদায়ের কাজই হচ্ছে মানুষের মধ্যে মন পরিবর্তন করা, মনের মধ্যে বিপ্লব আনার চেতনা আনা, এবং বিপ্লবে আনার বৈশিষ্ট্য হচ্ছে কবির ভাষা। যে তোমায়, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো, আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো, আমি গান দিয়ে দ্বার খুলবো। অর্থাৎ যে জায়গায় চরণ, কোনো কথা আমার পৌঁছায় না, সে জায়গায় গানের চরণ ছুঁয়ে যায়। তাই কবি গানকে এই বিপদ সংকটময় পরিস্থিতিতে গানকেই অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন। এবং কবিকে তখন ভয় পায় ওরা, কারা ভয় পায়? ওই রাষ্ট্রদ্রোহের অপরাধে যারা কবিকে বন্ধ করে, তারাই কবিকে, তাদের কবির লেখনীকে তারা ভয় পায়। তাই কবি বলেছেন যে তাদের প্রতিবাদী ভাষা এবং তারা তারা গানকে যেহেতু যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন, তখন তারা কবিকে ভয় পায়। তাই কবি বলেছেন কবিকে তখন ভয় পায় ওরা। একটা লেখনী গোটা দেশের বিপ্লব নিয়ে আসবে, যার জন্য তারা কবিকে ভয় পায়। দেখো, কয়েদ করে তাকে আর গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস, কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে। জোর করে কি করে? তারা ভয় পায় বলে, তারা ভয় পেয়ে কবিকে তারা করে কি কয়েদ করে, তাদেরকে জেলবন্দি করে, কিন্তু গর্দানে আরও তার কণ্ঠরোধ করার জন্য ফাঁসটাকে আরও শক্ত করে। কিন্তু তারই মধ্যে কবি সেই অত বাধা অতিক্রম করেও একটি গান, সুরকে সাধনা করেন, সুরকে অস্ত্র হিসাবে তিনি জনতার মাঝখানে অবস্থান করেন এবং জনতার হৃদয়ে তারা স্থান পায়। এবং এই জনব্যবস্থায় একদিন গর্জে ওঠে, তাদের পরিবর্তন নিয়ে এসে নতুন আবার সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন এনে নতুন সমাজ ব্যবস্থার আনার চেষ্টা করে জনগণ, আমজনতার কাছে তারা স্থান হয়। এবং আমজনতাই হচ্ছে ভারতের একমাত্র গণতন্ত্র। এই আমজনতাই হচ্ছে সমস্ত সমাজ ব্যবস্থার রশ্মি টানার একমাত্র হাতিয়ার। জনগণই হচ্ছে শাসন ব্যবস্থা পরিচালক, এরাই পারে একমাত্র একটা সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে। তাই বলছে জনতার মাঝখানে কবিরাজ স্থান হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় স্ট্যান্ডার। এবার তৃতীয় স্ট্যান্ডার, 3টি স্ট্যান্ডারে বিভক্ত করা হয়েছে। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুরকে দিচ্ছে ঝুলিয়ে। এবং দেখো, ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখার জন্য কি হচ্ছে? মিলিয়ে যাচ্ছে মাটিতে। অর্থাৎ কি, ফাঁসি দেওয়ার জন্য যখন একটু ধরো পাটাকে উঁচুতে রাখতে হয়, ফাঁসি যাকে দেয় সেই জায়গায়, কিন্তু সেই জায়গাটা ভারসাম্য রাখার জন্য কি হচ্ছে? কবি পাটাকে যেন জনতার মাঝে এসে তিনি ভারসাম্য বজায় রেখেছেন। কবির স্থান হয়েছে জনতার হৃদয়ের দরবারে। এবং তিনি কি করছেন? তিনি এমনকি তারা এই ভারসাম্য বজায় রাখার জন্য, তারা জনমানুষের হৃদয়ে স্থান লাভ করার জন্য, তারা সেই কবি সম্প্রদায় মৃত্যুকে বরণ করতেও ভয় পায় না। তাদের মৃত্যু হোক, তবু তাদের প্রতিবাদী ভাষা কেড়ে কেউ নিতে পারে না। তার জন্য তারা এই প্রতিবাদী ভাষার জন্য তারা মৃত্যুকেও হাসি মুখে বরণ করে নিতে পারেন। তারা মৃত্যুকে শ্যাম সম বলে মনে করতে পারেন। মৃত্যুকে তারা শ্যাম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের থেকেও বড় বলে মনে করে নিতে পারেন। তারা হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিচ্ছেন। আর যখন তারা মৃত্যুকে ভয় পায় না, তখন যখন না পায়, তখন যারা তাকে ফাঁসি দিচ্ছে তারাও ভয়ে তাদের প্রতি তারা কালের বিনিময়ে হারিয়ে যাচ্ছে। স্থান ছাপছে কবির ভাষা, কবিতার 2টি চরণ, যেগুলি গানের মাধ্যমে প্রত্যেক জনগণের হৃদয়ে স্থান লাভ করছে কবি সম্প্রদায়। এবং তারা কি করছে? তার দিকেও তারা মৃত্যু দিতে গিয়ে তারাও তুচ্ছ হয়ে যাচ্ছে, তারা অজান্তেই কবি সম্প্রদায়ের কাছে হার মানছে।
এটা হচ্ছে কবিতার বিষয়বস্তু। দেখো, লাইন ধরে ধরে বোঝালাম, তোমাদের কেমন লাগছে দেখো, এবং তোমরা এই দাগ মেরে নেবে যে কালো মেঘের দল বলতে কি বোঝানো হয়েছে। তারপরে তোমার দেখো এই যে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, এগুলো লাইনে আন্ডারলাইন করো। তারপর দেখো জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর, এই লাইনগুলো দাও, বলতে কি বুঝিয়েছেন এগুলো তখন 1 নম্বরের জন্য লাগবে। কাঁপন লাগে জিভে, কোথায় কাঁপন লাগছে এগুলো আমি শর্ট কোশ্চেন পরে দেবো, এগুলো আন্ডারলাইন করো। তারপরে দেখো কবিকে তখন ভয় পায় ওরা, এই ওরা বলতে কাদের বোঝানো হয়েছে, যারা রাষ্ট্রদ্রোহের অপরাধে কবিকে গ্রেপ্তার করছেন তাদের কথা বলা হয়েছে। সর্বশেষ কথা হচ্ছে কি, এটা কবির যেন জীবন দর্শন প্রতিফলিত হয়েছে এই কবিতাটি। ঠিক আছে, কেমন লাগছে ভালো করে জানাও, তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাও এবং শর্ট কোশ্চেন দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, আর অন্যান্য যেগুলো দিয়েছি সেগুলো দেবো। দেখো অন্যান্য যেগুলো বিরল দিয়েছি, পুঁই মাছ দিয়েছি, এগুলো শর্ট কোশ্চেন দেওয়ার ব্যবস্থা করছি। দেখো তারপরে তোমার মিলিয়ে যাচ্ছে মাটিতে, আর তোমার ভারসাম্য রাখার জন্য এইগুলো মাঝে আন্ডারলাইন করো। ঠিক আছে, এগুলো আন্ডারলাইন করে এগুলো শর্ট কোশ্চেন করবে। যেমন এবার শর্ট কোশ্চেন আমি ধরো আবার লিখে দেবো, তবু দেখো। ঠিক আছে, এই নিয়ম কানুন সব লোপাট, এগুলো আন্ডারলাইন করো এই লাইনগুলো। তারপরে বিশেষ করে ভয় পায় ওরা কবিকে, দেখো আছে এই যে আছে কবিকে তখন ভয় পায় ওরা, এই লাইনটা বিশেষ আন্ডারলাইন করো। ঠিক আছে, কেমন লাগলো জানাবে, এবং এগুলো যতক্ষণ আবার নতুন ভিডিও না আনছি ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।